তো আমরা আজকে যেটা করব, পর্যায় সারণী থেকে কিভাবে খুব সহজে আমরা কি বের করতে পারি, যোজনী বের করতে পারি। তো আমরা সেটা ট্রাই করব। আমাদের সামনে এটা পর্যায় সারণী, ঠিক আছে? তো এখান থেকে যে কোনো মৌলের আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কি করতে পারি, খুব সহজে যোজনী বের করতে পারি। কার যোজনী কত সেটা আমরা এখান থেকে জানতে পারি। তো আমাদেরকে যেটা করার জন্য আমাদেরকে ইলেকট্রন বিন্যাস করতে হবে। আমাদের আগে যে আমরা ইলেকট্রন বিন্যাসের যে ক্লাসগুলো করছি সেখান থেকে আপনারা দেখে নেবেন কিভাবে ইলেকট্রন বিন্যাস করে, নাহলে আমাদের টিউটোরিয়াল দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমরা এখন যেটা করব, আমরা এখান থেকে ইলেকট্রন বিন্যাস থেকে ওই মৌলের যোজনী বের করব এবং পর্যায় সারণীতে তার অবস্থানটা আমরা জানার চেষ্টা করব। তো প্রথম যেটা, সাপোজ আমরা এখানে সোডিয়াম নিলাম, সোডিয়াম 11 নাম্বার মৌল, ঠিক আছে? এখন আমরা ইলেকট্রন বিন্যাস করি। প্রথমে 1s2, তারপর 2s2, 2p6, 3s1। এটা হলো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন দেখেন এখানে প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা কত এখানে 11। এবং আমরা জানি যে একটা মৌলে যতটি পারমাণবিক সংখ্যা হয় ঠিক ততটি কিছু সংখ্যা হবে ইলেকট্রন সংখ্যা হবে, ঠিক আছে? তো এখানে পারমাণবিক সংখ্যা 11, তো আমরা ততটি ইলেকট্রন হবে। তো আমরা এটা ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাচ্ছে প্রথম এস অরবিটাল, আমরা জানি যে এস এর ধারণ ক্ষমতা 2টি, পি এর ধারণ ক্ষমতা 6টি, এবং ডি এর ধারণ ক্ষমতা 10টি, এবং এফ এর ধারণ ক্ষমতা 14টি। অর্থাৎ এস সর্বোচ্চ 2টি ইলেকট্রন নিতে পারবে, পি সর্বোচ্চ 6টি ইলেকট্রন নিতে পারবে, ডি সর্বোচ্চ 10টি, এবং এফ সর্বোচ্চ 14টি ইলেকট্রন নিতে পারবে। তো এখন আমরা যেটা করব সেটা হলো এখান থেকে আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করব। তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা কয়টি পারমাণবিক সংখ্যা কত, সেই অনুযায়ী আমরা যে অরবিটালের যতটি ধারণ ক্ষমতা আমরা এভাবে ইলেকট্রন দিতে যাবো, এবং সর্বশেষ অরবিটালে যতটি ইলেকট্রন বাকি থাকবে আমরা সর্বশেষ অরবিটালে সেই ইলেকট্রনটি দিব। তো এটা হলো প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর। দেখেন প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 8টি, তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 1টি। এখন আসেন আমরা এটা থেকে সোডিয়ামের যোজনী বের করব। মনে রাখতে হবে সর্বশেষ শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকে সেটাকেই বলা হয় যোজ্যতার ইলেকট্রন, ঠিক আছে? তো আমাদের এখানে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে, আমাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টি? 1টি, ঠিক আছে? তো আমাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 1টি। আমরা তাহলে সোডিয়ামের যোজনী হবে কত? 1। এখানে আরো একটা জিনিস মনে রাখতে হবে, সর্বশেষ শক্তি স্তরে যদি 1 2 3 4 ইলেকট্রন আসে তাহলে তার যোজনী তত, ঠিক আছে? অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা যত হবে আমরা খেয়াল রাখতে হবে, যদি 1 2 3 4 আসে তাহলে তার যোজনী হবে কত? যদি একটা আসে সর্বশেষ শক্তি স্তরে 1 তাহলে তার যোজনী 1, যদি 2টা আসে তাহলে 2, যদি 3 আসে 3, 4 আসলে 4। কিন্তু যদি 5 6 7 আসে তাহলে খেয়াল রাখতে হবে যে কয়টি ইলেকট্রন সে গ্রহণ করলে তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন হবে 8, সেটাই হবে তার যোজনী। তো দেখেন এখানে 5 আছে, তার মানে যদি 3টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সর্বশেষ স্তরে অষ্টক পূর্ণ হবে। যদি 2টা গ্রহণ করে তাহলে কি হবে? অষ্টক পূর্ণ হবে। যদি একটা গ্রহণ করে তাহলে কি হবে? অষ্টক পূর্ণ হবে। তার মানে যে যতটি গ্রহণ করতেছে সেটাই তার কি? যোজনী। তাহলে মনে রাখতে হবে যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমাদের ইলেকট্রনের যোজনী বের করার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে একটি মৌল কতটি ইলেকট্রন ছেড়ে দিচ্ছে বা গ্রহণ করতেছে বা কতটি শেয়ার করতেছে সেটাই তার যোজনী। এখন আসেন তাহলে সোডিয়ামের যোজনী কত? 1। দেখেন একইভাবে আমরা যদি আরেকটা মৌল নিই, দেখেন আমরা সাপোজ এখন নিলাম অক্সিজেন। অক্সিজেন কয় নাম্বার মৌল? 8। তাহলে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী 1s2 2s2 2p4 আসেন। এটা হলো প্রথম শক্তি স্তর, এটা হলো দ্বিতীয় শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টি? 2টি। দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টি? 2 4 6টি। তার মানে এখানে অক্সিজেন ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। তাহলে কয়টি গ্রহণ করবে? তাহলে অক্সিজেনের যদি নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করতে যায় তাহলে সেক্ষেত্রে সেই ইলেকট্রন গ্রহণ করবে কয়টি? 2টি। অর্থাৎ অষ্টক পূর্ণ করতে গেলে সর্বশেষ শক্তি স্তরে অষ্টক যদি পূর্ণ করতে চায় তাহলে তাকে 2টি ইলেকট্রন গ্রহণ করতে হবে এবং সেটি তার কি? যোজনী। তাহলে আমরা অক্সিজেনের যোজনী কত? 2। তাহলে আমরা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা ওই মৌলের ইলেকট্রন বের করতে পারি। এখন আসেন আমাদের কিছু খেয়াল রাখতে হবে যে আমাদের সবসময় তো কিছু কিছু মৌল আছে যারা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। তাহলে আমরা সেক্ষেত্রে কি করব? যেমন আমাদের কার্বন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। দেখেন আমরা যদি কার্বনের ইলেকট্রন বিন্যাস করি, কার্বন কয় নাম্বার মৌল?
6 নাম্বার মৌল। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p2। আসেন আমাদেরকে কার্বন পরিবর্তনশীল যোজনী পরিদর্শন করে কিভাবে আমরা একটু চেক করে দেখি। তাহলে প্রথম শক্তি স্তরের ইলেকট্রন আছে কয়টি? 2টি। দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন আছে কয়টি? 4টি। সুতরাং কার্বনের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন আছে কয়টি? 4টি। সুতরাং কার্বনের যোজনী কত? 4। এবার আসেন আমরা জানি যে কার্বনের যোজনী আরো একটা আছে, সেটা কত? 2। সেটা কিভাবে বের করব? তো সেটা বের করার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, যেটা করতে হবে সেটা হলো এটা হলো s অরবিটাল, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরটাকে নিয়ে কাজ করতে হবে। তো এখন দেখেন আমাদেরকে কি করতে হবে, এখানে প্রথমে ইলেকট্রন দিয়ে যাব আমরা। তাহলে যত পি এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা কয়টি? 6টি। এস এর ধারণ ক্ষমতা কয়টি? 2টি। তাহলে এস এর জন্য ঘর হবে 1টি, পি এর জন্য ঘর হবে কয়টি? 3টি। তার মানে এখানে একটি ঘরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারবে, ঠিক আছে। ঠিক একইভাবে ডি এর ধারণ ক্ষমতা 10, তার মানে ডি এর জন্য কয়টি আসবে? 5টি। ডি এর জন্য কয়টি আসবে? 5টি। এরপরে যদি আমরা এফ এর দেখি, এফ এর জন্য আসবে কয়টি? 7টি। তাহলে আমরা খুব সহজে এখানে আমরা সেই অনুযায়ী আমরা এখানে ঘর করব। তাহলে আমাদের এখানে এস অরবিটাল আছে সর্বশেষ শক্তি স্তরে, এবং কি আছে? পি অরবিটাল। তাহলে আমরা এস অরবিটালে কয়টি আছে ইলেকট্রন? 2টি দিয়ে দিলাম, 2টি। একটা উপরের দিকে দিবেন আর একটা নিচের দিকে মুভ করে। এখানে আছে কয়টি? প্রথম সিঙ্গেল একটা একটা দিয়ে যাব। দেখেন কার্বন, এখানে কার্বনের যতটি মুক্ত জোড় ইলেকট্রন থাকবে সেটাই কার্বনের যোজনী। তাহলে এখানে দেখেন সিঙ্গেল সিঙ্গেল দেওয়ার পরে কয়টা আছে? সিঙ্গেল কয়টা ইলেকট্রন? 2টা। সুতরাং এখানে কার্বনের যোজনী 2। এখন দেখেন একটা ঘর খালি আছে, যদি খালি থাকে এবং ওই শক্তি স্তরে যদি অন্য কোনো ঘরে 2টা পূর্ণ থাকে, তাহলে আমরা সেখান থেকে বের হয়ে একটা ইলেকট্রন কোথায় চলে যাবে? তার সর্বশেষ শক্তি স্তরে চলে যাবে। তাহলে সেই অনুযায়ী এখানে 2টা আছে এবং একটা ঘর খালি আছে, এই ইলেকট্রনটা বের হয়ে কোথায় যাবে? এখানে যাবে, ঠিক আছে। এখন দেখেন মুক্তজোড় ইলেকট্রন কয়টি? 4টি। সুতরাং কার্বন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, এবং কার্বনের যোজনী কত? 2 এবং কত? 4। এটা হলো কার্বনের সর্বোচ্চ যোজনী 4 এবং সর্বনিম্ন যোজনী কত? 2। সুতরাং কার্বনের ক্ষেত্রে আমরা জানি যে কার্বন কি একটা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। যদি একইভাবে আমরা অন্য একটা মৌল দেখি যেটা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে না, সেটাকে যদি আমরা ভাঙার চেষ্টা করি, তো দেখেন কি হয়। যেমন আমরা অক্সিজেনকেই নিয়ে কাজ করি, অক্সিজেন 6, তাহলে 1s2 2s2 2p4। তাহলে এটা একটি ঘর হবে, এখানে ঘর হবে কয়টি? 3টি। ওকে, তাহলে সরি অক্সিজেন 8, কার্বনের 6। ওকে, তাহলে আসেন এখানে কয়টি হবে? 2টি, ঠিক আছে। এরপরে দেখেন এখানে আছে, প্রথমে আমরা কয়টা দিয়ে যাব? সিঙ্গেল দিয়ে যাব। যদি অবশিষ্ট থাকে তাহলে আমরা সেভাবে দিব। একটা দিয়ে গেলাম, এখন একটা অবশিষ্ট আছে। দেখেন মুক্তজোড় ইলেকট্রন কয়টি আছে এখানে? 2টি। সুতরাং অক্সিজেনের যোজনী কত? 2। আমরা যদি এভাবে ইলেকট্রন বিন্যাস করি, দেখেন অক্সিজেন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে না। কেন? এখানে এখনো জোড় ইলেকট্রন আছে, কিন্তু আমাদের কি কোনো খালি ঘর নাই এখানে। আর আমরা জানি যে দ্বিতীয় শক্তি স্তরে শুধুমাত্র এস অরবিটাল থাকে এবং পি অরবিটাল থাকে, ঠিক আছে। এখানে আর অন্য কোনো অরবিটালের উপস্থিতিও নাই, যে এখানে আমরা যদি ডি অরবিটাল থাকতো, কিন্তু দ্বিতীয় শক্তির ডি অরবিটালের অবস্থান আমরা পাই না। সেক্ষেত্রে আমরা ডি অরবিটাল এখানে নাই, আমরা চাইলেও কি এখানে অন্য কোনো শক্তি স্তর নিয়ে আসতে পারবো না, অন্য কোনো অরবিটাল নিয়ে আসা সম্ভব নয়। তার মানে যেসব মৌলকে আমরা যে কোনো মৌলকে এভাবে যদি ইলেকট্রন বিন্যাস করি, করে আমরা এটাকে চেক করেও দেখতে পারি যে এটা আসলে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কি করে না, ঠিক আছে। এবার আসেন যেটা আমরা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা ছিল, সেটা হলো আমরা একটা মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে খুব সহজে ওই মৌলের কি বের করতে পারবো? গ্রুপ সংখ্যা বের করতে পারবো এবং পর্যায় সংখ্যা বের করতে পারবো। তো দেখেন আমরা প্রথমে সেই সোডিয়ামকেই নিব, 11 ইলেকট্রন বিন্যাস করেন 1s2 2s2 2p6 3s1। দেখেন এটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর। অর্থাৎ মৌলের ইলেকট্রন বিন্যাস যতটি শক্তি স্তর জোড়ে থাকবে সেটাই হবে তার পর্যায় সংখ্যা। তাহলে এটার শক্তি স্তর কয়টি? 1টি 2টি 3টি। সুতরাং এটা তৃতীয় পর্যায়ের মৌল, ঠিক আছে। দেখেন আমাদের আমরা যদি খেয়াল করি, আমাদের পিছনে পর্যায় সংখ্যা যদি আমরা খেয়াল করি, দেখেন সোডিয়াম কত নাম্বার মৌল? এখানে সোডিয়াম 11 নাম্বার মৌল, ঠিক আছে। তাহলে সোডিয়াম 11 নাম্বার মৌল। তো আমরা এখানে খুব সহজে কি করতে পারি? সোডিয়াম 11 নাম্বার মৌল, সুতরাং সোডিয়ামের ইলেকট্রন সোডিয়ামের দেখেন পর্যায় সংখ্যা 1 2 3, সুতরাং তৃতীয় পর্যায়ের মৌল।
একইভাবে যদি আমরা ম্যাগনেসিয়াম বের করি, দেখেন ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, ম্যাগনেসিয়াম 12 নম্বর মৌল, তাহলে 1s2 2s2 2p6 3s2। দেখেন এটাও তিনটা শক্তি স্তরে বিন্যস্ত, সুতরাং ম্যাগনেসিয়ামও তৃতীয় পর্যায়ের মৌল, অর্থাৎ আপনার যতটি শক্তি স্তরে বিন্যস্ত হবে সে তার পর্যায় সংখ্যা তত। এখন আসেন আমাদেরকে গ্রুপ সংখ্যা বের করতে হবে। তো গ্রুপ সংখ্যার ক্ষেত্রে আমাদের তিনটা নিয়ম আমরা মূলত ফলো করে থাকি যে কোনো মৌলের গ্রুপ সংখ্যা বের করার জন্য। তার মধ্যে একটা, যদি সর্বশেষ শক্তি স্তরে শুধুমাত্র s অরবিটাল থাকে, যদি সর্বশেষ শক্তি স্তরে যেমন এটাতে শুধুমাত্র কি আছে s অরবিটাল আছে, এক নাম্বার যে নিয়মটা, যদি সর্বশেষ শক্তি স্তরে শুধুমাত্র s অরবিটাল থাকে তাহলে s অরবিটালে ইলেকট্রন যত হবে, s অরবিটালে ইলেকট্রন যত হবে সেটাই হবে তার গ্রুপ সংখ্যা। তাহলে দেখেন এখানে s অরবিটালে ইলেকট্রন আছে কয়টি? একটি, সুতরাং সোডিয়াম 1 নাম্বার গ্রুপের মৌল। যদি একইভাবে ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন ছিল? 3s2, তার মানে s অরবিটালে কয়টি ইলেকট্রন আছে? 2টি, সুতরাং ম্যাগনেসিয়াম 2 নাম্বার গ্রুপের মৌল। যদি আমরা খেয়াল করি দেখেন সোডিয়াম 1 নাম্বার, এটা হলো 1 নাম্বার গ্রুপ আমাদের, তাহলে সোডিয়াম 1 নাম্বার গ্রুপের মৌল, আর ম্যাগনেসিয়াম কয় নাম্বার গ্রুপের মৌল? 2 নাম্বার। শুধুমাত্র খেয়াল রাখতে হবে সর্বশেষ শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে। যদি আমাদের সর্বশেষ শক্তি স্তরে s অরবিটাল না থাকে, যদি s অরবিটালের সাথে সাথে যদি আমাদের p অরবিটাল থাকে, যেমন আমরা যদি কার্বন নিই 6 নাম্বার মৌল 1s2 2s2 2p2, দেখেন এটা দুইটা পর্যায়ে বিন্যস্ত, তার মানে দ্বিতীয় পর্যায়ের মৌল। দেখেন আমরা যদি খেয়াল করি এটা 1 এটা 2, দ্বিতীয় পর্যায়ে আমাদের এখানে কি আছে? কার্বন আছে, ঠিক আছে। তার মানে আমরা যদি এটাকে দেখেন আমাদের এখানে কি আছে? কার্বন আছে, দ্বিতীয় পর্যায়ে কি আছে? কার্বন আছে, তাহলে কার্বন দ্বিতীয় পর্যায়ের মৌল। একইভাবে যদি আমরা এটাকে এবার দেখেন সর্বশেষ শক্তি স্তর একটু বিবেচনায় নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পাবো যে সর্বশেষ শক্তি স্তরে s অরবিটালের সাথে সাথে p অরবিটালের উপস্থিতি পাচ্ছি আমরা। তো আমরা বলছিলাম যদি সর্বশেষ শক্তি স্তরে শুধুমাত্র s অরবিটাল থাকে তাহলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যা হবে তার গ্রুপ সংখ্যা, কিন্তু s অরবিটালের সাথে যদি p অরবিটাল থাকে তাহলে কি করতে হবে আমাদের? s অরবিটাল এই দুইটার ইলেকট্রন প্লাস করে তার সাথে স্টার 10 প্লাস করতে হবে। তাহলে দেখেন আমাদের এখানে s অরবিটালের ইলেকট্রন 2, p অরবিটালের ইলেকট্রন 2, তাহলে 2 প্লাস করলে হয় 4, 4 এর সাথে 10 প্লাস করলে হবে কত? 14। তার মানে কার্বন আমাদের 14 নাম্বার গ্রুপের মৌল। হিসাব করে যান দেখবেন যে কার্বন 14 নাম্বার গ্রুপের মৌল। যদি আমাদের 3 নাম্বার যেটা নিয়ম, যদি আমাদের সর্বশেষ শক্তি স্তরে s অরবিটাল আছে কিন্তু তার আগে যদি d অরবিটালের উপস্থিতি পাই, সর্বশেষ শক্তি স্তরে s অরবিটাল আছে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা s অরবিটাল আছে এজন্য শুধু s অরবিটালের ইলেকট্রন লিখে দিয়ে এটা গ্রুপ সংখ্যা বের করব না, আমাকে খেয়াল রাখতে হবে যে s অরবিটালের আগে কোনো d অরবিটালের উপস্থিতি আছে কিনা। তো আমাদের দেখেন আমরা যদি একটা মৌল নিই এখানে, যেমন আমরা এখানে আয়রন নিয়ে দেখি, আয়রন, ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s। দেখেন এখানে ইলেকট্রন কিন্তু সর্বনিম্ন শক্তি স্তরে আগে যাবে, ঠিক আছে। তাহলে নিম্ন শক্তি স্তর কি? এখানে 4s। আমরা জানি যে ইলেকট্রন বিন্যাসে যে আমরা আমাদের এটা দেখে নেবেন ভিডিওটা, ইলেকট্রন বিন্যাসে 4s এর ইলেকট্রন আগে যাবে, 3d4s এর থেকে অধিক শক্তিশালী অরবিটাল। সুতরাং এটাতে ইলেকট্রন আগে না যে কোথায় যাবে? 4s, সেজন্য আমরা আগে 4s এ ইলেকট্রন দিয়ে দিব। তো 4s এ দিয়ে দিলাম। এবার আমরা হিসাব করে দেখি কয়টা ইলেকট্রন হয়েছে এখানে, 2 10 18 20, তার মানে এখানে ইলেকট্রন যাবে কয়টি? 6টি। তাহলে খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু আমরা আগে d অরবিটালে ইলেকট্রন 10টি ফিল আপ করতে গেলে আমাদের কিন্তু s অরবিটালের জন্য ইলেকট্রন থাকবে না। কেন? আমাদের নিম্ন শক্তি স্তর এখানে এর থেকে এটা কি, অর্থাৎ মনে রাখতে হবে যে 3d গ্রেটার দেন 4s, অর্থাৎ 4s থেকে 3d কি বড়, আর ইলেকট্রন সব প্রথমে নিম্ন শক্তি স্তরে যায়, এরপর আস্তে আস্তে কি উচ্চ শক্তি স্তরের দিকে যাবে, ঠিক আছে। তাহলে দেখেন এখানে খেয়াল করেন আমাদের সর্বশেষ স্তরে কি আছে? s অরবিটাল আছে। তাহলে আমরা প্রথম যে সূত্র বলছিলাম যে যদি সর্বশেষ শক্তি স্তরে s অরবিটাল থাকে তাহলে s অরবিটালে যতটি ইলেকট্রন থাকবে সেটি তার গ্রুপ সংখ্যা। তাহলে সেই অনুযায়ী আমাদেরকে সর্বশেষ শক্তি স্তরে s অরবিটাল আছে, তাহলে গ্রুপ সংখ্যা হওয়ার কথা ছিল কত? 2। কিন্তু সেই সাথে সাথে আমাকে এটাও খেয়াল রাখতে হবে যে s অরবিটালের আগে d অরবিটাল আছে কিনা। যদি না থাকে তাহলে কি 2 হবে, যদি d অরবিটাল থাকে তাহলে কি করতে হবে আমাকে? s অরবিটাল এবং d অরবিটালে ইলেকট্রন প্লাস করলে যেটা হবে সেটাই তার গ্রুপ সংখ্যা। তার মানে এখানে d অরবিটালের উপস্থিতি পাচ্ছি আমরা 6 এবং 2 প্লাস করে যেটা হবে সেটাই কি হবে? d অরবিটাল। অর্থাৎ এখানে 8 নাম্বার গ্রুপ সংখ্যাই হবে কি আয়রনের গ্রুপ সংখ্যা।
তাহলে আমরা তিনটা নিয়ম পেলাম এখানে, যে সর্বশেষ শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে তাহলে আমরা কি করব, s অরবিটালে যতটি ইলেকট্রন থাকবে, খেয়াল রাখতে হবে এর আগে d অরবিটাল থাকতে পারবে না, ঠিক আছে, অথবা পরে p অরবিটালও থাকতে পারবে না, ঠিক আছে, এটা কি থাকতে পারবে না। যদি শুধুমাত্র s অরবিটাল থাকে তাহলে এটা হলো 1 নাম্বার রুল, s অরবিটালে যতটি ইলেকট্রন হবে সেটাই হবে তার গ্রুপ সংখ্যা। পর্যায় সংখ্যা তো আমরা বলে দিছি, যতটা শক্তি স্তরে বিন্যস্ত হবে সেটাই তার পর্যায় সংখ্যা। যদি s অরবিটালের সাথে সাথে ওই একই শক্তি স্তরে s এবং p অরবিটাল থাকে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, p অরবিটালে ইলেকট্রনের সাথে কি করতে হবে, এক্সট্রা 10 কি করতে হবে, প্লাস করতে হবে, অর্থাৎ s অরবিটাল প্লাস p অরবিটাল প্লাস 10 যেটা হবে সেটাই তার গ্রুপ সংখ্যা। একই সাথে যদি আমরা দেখলাম যে p অরবিটাল নাই কিন্তু s অরবিটাল আগে কি অরবিটাল আছে, d অরবিটাল আছে, তাহলে এখানে এক্সট্রা কোনো সংখ্যা প্লাস করতে হবে না, শুধুমাত্র d অরবিটালে ইলেকট্রন সংখ্যাগুলো প্লাস করে দিলেই কি হয়ে যাবে, আমরা গ্রুপ সংখ্যা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা যেটা বুঝলাম এখানে যে আমাদের তিনটা নিয়ম অনুযায়ী, প্রথম শুধুমাত্র s অরবিটাল, যার আগে d অরবিটাল থাকবে না, পরে p অরবিটাল থাকবে না। 2 নাম্বার নিয়ম, s অরবিটাল কিন্তু একই গ্রুপ, p অরবিটাল অর্থাৎ একই গ্রুপ হইতে হবে, ঠিক আছে, সরি একই শক্তি স্তর হইতে হবে, তারপর সেই দুইটার মান প্লাস করব, অর্থাৎ s অরবিটাল প্লাস p অরবিটাল প্লাস কত 10, অর্থাৎ এদের ইলেকট্রন প্লাস করার পর তার সাথে 10 প্লাস করতে হবে, আর এটা s অরবিটালে যতটি ইলেকট্রন হবে সেটাই হবে, ঠিক আছে, ওকে। 3 নাম্বার, যদি s অরবিটালের আগে যদি p অরবিটাল থাকে সেটা ভিন্ন শক্তি স্তর হইতে পারবে, প্রবলেম নাই, যদি থাকে তাহলে সেই দুইটার মান কি করতে হবে, প্লাস করে দিলে যেটা হবে সেটাই কি তার গ্রুপ সংখ্যা। তো আমরা একটা মৌলের থেকে কিভাবে তার যোজনী জানতে পারি, পরিবর্তনশীল যোজনী কেন প্রদর্শন করে সেটাও আমরা আজকে জানতে পারলাম। আজকের ভিডিওর মাধ্যমে আমরা গ্রুপ সংখ্যা বের করতে পারবো, পর্যায় সংখ্যা বের করতে পারবো। পরবর্তীতে আমরা আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার করবেন, ঠিক আছে। আমাদের যদি কোনো কনফিউশন থাকে, কারোর যদি কোনো কমপ্লেন থাকে আমাদেরকে জানাবেন, কারোর যদি কোনো কোশ্চেন থাকে জানাবেন। আর আমাদের ভিডিওর রেজুলেশনের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমরা আস্তে আস্তে ইমপ্রুভ করার চেষ্টা করব, আপনারা আমাদের সাথে থাকবেন, সাহায্য সহযোগিতা করতে থাকবেন। ধন্যবাদ সবাইকে।